স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে সকল পুলিশ সদস্য এখনো পর্যন্ত কর্মে যোগদান করেননি তাদের আর যোগদান করতে দেয়া হবে না, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তিনি আরো বলেন, নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, এ কারণে তারা কর্মে যোগদান করছে না। সকালে গাজীপুরে কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুইট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 মামলায়, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে 3 মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 2 মামলায়, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ন আহমেদ পলককে 3 মামলায়, সাবেক বিচারপতি এইচ.এম শামসুদ্দিন চৌধুরী মানিককে 6 মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাদের আদালতে আনা হয়, এবার রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয় এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে 7-8-24-এ সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয় এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার আরেকটা মামলা 3-8-24-এ আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। এগুলো সবই 302-34-এর মামলা এবং লালবাগ থানার মামলা নম্বর 7-8-24-এ 19 নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। এছাড়া আরও রয়েছেন আপনার যেরকম বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে 47-7-24-এ সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব ওনাদেরকে সোনেশ দেখানো হয়। আজকে আদালতে সালমান এফ রহমান, অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদ ইকনেকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, ইকনেকে অনুমোদনের জন্য 5টি প্রকল্প উত্থাপন করা হবে। রাজধানীর তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। প্রকল্পগুলোর মোট ব্যয় দাঁড়াতে পারে 3,455 কোটি 92 লাখ টাকা। এগুলোর মধ্যে 3টি সংশোধিত এবং 2টি নতুন প্রকল্প রয়েছে। ইকনেক সভা শেষে পরিকল্পনা কমিশনের সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ব্রিফিং করবেন। বিগত সরকার আমলে দীর্ঘদিন ধরে বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়ে সাধারণ মানুষ জুলাই-আগস্টের অভ্যুত্থানে অংশ নিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে ডিআরইউতে আবু সাইদ, বদিউজ্জামান, আব্দুল লতিফ সহ শহীদদের স্মরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্মরণ সভায় তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবেন তা উল্লেখ থাকা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, সরকার, বিরোধী দলীয় দল সহ সকলে যেন জনগণের কাছে দায়বদ্ধতা থাকে এমন ব্যবস্থা তৈরি করতে হবে। এ সময় বিএনপিকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান নজরুল ইসলাম খান। তারা যেমন মুক্তি পেয়েছে একটা দুঃশাসনের হাত থেকে, এই জন্য আমি যারা লড়াই করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা জীবন দিয়েছে তাদের সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তিগতভাবেও কৃতজ্ঞ যে এই লড়াইয়ে তারা বিজয়ী হতে না পারলে 6 তারিখে তো মুক্ত হতে পারতাম না।
যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকার ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে, রাজধানী ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকার মেট্রো রেলের ভায়াডাক্ট ডেবে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে মেট্রো রেলে চলাচলরত যাত্রীরা। এ সময় যাত্রীদের মেট্রো রেল স্টেশনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। তবে উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল ব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। না, আমাদের কোনো নির্দেশনা দেয় নাই। বুঝতে পারছি না, সব নতুন সবকিছু হলো, হওয়ার পরে যে একটা অবস্থা হয়ে গেল। আমরা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, মানে কোনো ধরনের নির্দেশনাও দিচ্ছে না যা এতক্ষণ পরে চালু হবে বা কিছু। তাহলে এটা আমাদের জন্য খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে গেল না? অবশ্যই একটা ভোগান্তি তো অবশ্যই হয়েছে। আমরা প্রতিদিন যাতায়াত করি এখানে, আমাদেরকে কোনোভাবে যদি মেসেজ দেওয়া হতো। আমি কলেজ যেতাম, আমাদের কলেজ হলে সিটি কলেজ, আমরা প্রায় রেগুলার 30-40 জন স্টুডেন্ট হলো মেট্রোতে যাতায়াত করি। আমরা শাহবাগ নামি, শাহবাগ থেকে আমরা সায়েন্স বাকিটুক রাস্তায় হেঁটে রিক্সা দিয়ে চলে যাই। হঠাৎ দেখে বোঝার উপায় নেই এটি খেলার মাঠ নাকি জলাশয়। গত 2 দিন মুষলধারে বৃষ্টিপাত হওয়ার পর মাদারীপুরে কালকিনি উপজেলা একাধিক বিদ্যালয়ের এই অবস্থা, যার ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে স্কুলের মাঠ ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও হচ্ছে না কোনো সমাধান। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। এসব চিত্র মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন স্কুল মাঠের, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর পানি নেমে গেলেও বছরের অর্ধেকটা সময় থাকে কাদায় পরিপূর্ণ। ফলে জমাটকৃত পানি আর কাদা থেকে চারদিকে ছড়ায় পচা দুর্গন্ধ। বৃষ্টি হলে আমাদের এখানে এক হাঁটু পানি হয়ে যায়, আমরা স্কুল আসতে পারি না, আমরা খেলতে পারি না, জামা কাপড় ভিজে যায়, বই খাতা ভিজে যায়। মাঠে পানি থাকার কারণে একদিকে যেমন কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছেন না, অপরদিকে তাদের মধ্যে ছড়াচ্ছে নানা রোগ ব্যাধি। সেই সাথে পানিতে পড়ে মৃত্যু ঝুঁকি থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ওরা সাঁতার জানে না, দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য আমরা ওদেরকে স্কুলে পাঠাতে ভয় পাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও ফলপ্রসূ কোনো ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রহণ করেনি। মাঠটি যাতে অতি দ্রুত ভরাট করা, এজন্য আপনাদের মাধ্যমে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী শিক্ষক এবং শিক্ষার্থীরা। বছরের পর বছর এমন পরিস্থিতি থাকলেও সংকট থেকে উত্তরণে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন কিংবা কোনো সচেতন মহল। এই পানিটা নামতে এখন থেকে 10-12 দিন সময় লাগবে। আমাদের শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা থেকে শুরু করে ওদের শ্রেণী কার্যক্রম চালিয়ে নেওয়া আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে, জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এবছর মাঠ ভরাটের জন্য প্রয়োজন বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আশা করি বরাদ্দ পেলে আমরা এই মাঠের প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা। আমি ইতিপূর্বে বিদ্যালয়টি পরিদর্শন করেছি। আমরা মাঠ ভরাট করে এর স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুতই নেব। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা এবং খেলাধুলার কথা ভেবে সকল সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে দ্রুতই স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। কৃষকের কঠোর পরিশ্রম আর নবান্ন স্বপ্নে লালিত ফসল যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। অতিমাত্রার বৃষ্টির কারণে ক্ষেতের ফসল ডুবে আছে পানিতে। ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। রাজবাড়ীর প্রতিনিধি শেখ মুমিনের তথ্য ও চিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সারা দেশের মতো রাজবাড়ী জেলায় টানা 4 দিনের অতিমাত্রায় ভারী বৃষ্টির কারণে আগাম অনেক ফসলগুলো পানিতে ডুবে গেছে এবং পানির নিচে চলে গেছে। এ কারণে রাজবাড়ীতে শীতকালীন সবজিসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া 70% ফসলই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। আগাম চাষাবাদ করছি আমরা, বেগুন, টমেটো, তারপরে শসা, ঢেঁড়স আছে, এগুলো মোটামুটি 4 দিনের বৃষ্টিতে সবকিছু তলিয়ে গেছে। আর যে বেগুনটা মনে করেন এখন পানি কত জায়গা পাইছে, তলা গেছে, দেখা গেল কিছু গাছ মরিও যাবে এখন। এই যে বৃষ্টির কারণে আমাদের এই যে একটা চরম যে একটা ক্ষতি, এই ক্ষতি পুষে ওঠা আমাদের
অসাধ্য ব্যাপার। প্রায় একই চিত্র জেলার গোয়ালন্দ উপজেলা সহ 5 উপজেলার বিভিন্ন গ্রামে। অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম ও শীতকালীন অনেক ফসল। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা ছাড়া তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। দাবি এই ক্ষেতগুলা তোলা দিছে, হেতু একটু সাহায্য করতো, মানে আমাদের একটু উপকার হতো। আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা হয়তো কিছুদিনের মধ্যে আবার ফিরে ফসল করতে পারি। অনেক কীটনাশকের অনেক দাম, সার বিষের, এগুলোর প্রতি সরকারের নজর দিতে হবে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমান যে সরকার আছে উনি আমাদের যে প্রণোদনা দিচ্ছেন এবং আমরা অলরেডি প্রণোদনা পেয়ে গেছি। এই প্রণোদনার মাধ্যমে আমরা কিছুটা হলে এই ক্ষতি পুষিয়ে দিতে সক্ষম হব এবং কৃষকরা বিনামূল্যে আমরা যদি কৃষকের হাতে এই সার বীজটা পৌঁছে দিতে পারি তাহলে আমাদের যে আসল উদ্দেশ্য সেটা সম্পূর্ণরূপে সার্থক হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। কাঁচা মরিচের জন্য বিখ্যাত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অন্যতম হাট ফরিদপুর হাট বাদ ছাড়াও প্রতিদিনই ভোর থেকে শুরু হওয়া এই হাটের কার্যক্রম চলে গভীর রাত পর্যন্ত। জেলা চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এখানকার মরিচ। এদিকে হাটকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ হওয়ায় খুশি স্থানীয়রা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন জুবায়ের রহমান। 10টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুর উপজেলা। বিভিন্ন ইউনিয়নে অন্যান্য ফসলের পাশাপাশি কাঁচা মরিচের আবাদ হয় বেশ। কাঁচা মরিচের উৎপাদনকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে জেলার সর্ববৃহৎ মরিচের হাট। ভৌগোলিকভাবে মোস্তফাপুর চণ্ডীপুর সীমানা সংলগ্ন হাবড়া ইউনিয়নে অবস্থিত ফরিদপুর হাট। হাটবাট ছাড়াও প্রতিদিনই ভোর থেকে শুরু হওয়া এই হাটের কার্যক্রম চলে গভীর রাত পর্যন্ত। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসায় বেশ জমজমাট হয়ে ওঠে হাটের কেনাবেচা। সন্ধ্যার পর থেকে ট্রাকে করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এখানকার মরিচ। আমাদের উত্তরবঙ্গের বড় মরিচের হাট কাঁচা বাজার। এখান থেকে বিভিন্ন পাইকার আসে, ঢাকা, সিলেট। এখান থেকে আমরা ক্রয় করিয়া আমরা অন্য অন্য বিভিন্ন জায়গায় বিক্রি করি। যশোর, খুলনা, ঢাকা, চিটাগাং, সিলেট। আমার মাল এখান থেকে কারণ বাজার যায়, পাশাপাশি গাজীপুর চৌরাস্তা, শফিপুর, কোনাবাড়ি। পার্শ্ববর্তী ঝিনাইকুড়ি হাট থাকলেও মরিচের উৎপাদন বৃদ্ধির ফলে জনপ্রয়োজনে গড়ে ওঠা এ হাট অল্প সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বাড়ির কাছে হাট হওয়ায় কমেছে পরিবহন খরচ, ভালো দাম পাওয়ায় খুশি বিক্রেতারা। আদির মরিচ কেনাবেচা হয়, রাত্রেবেলা মধ্যরাত পর্যন্ত ট্রাক লোড হয় এবং বিভিন্ন স্থানে এই মরিচগুলা যায়। এখানে আমি 50 কেজি মরিচ বিক্রি করছি, দাম ভালো পাইছি। আমার আন্ডারে 18 লোক কাজ করতেছে, তারা প্রতিদিন 500-600 টাকা মাইনে পায়। এই নিয়ে তাদের জীবনযাপন চলে। হাটে আমরা প্রতিদিন কাজ করি, আমাদের দিন ভালো যায়। আমরা গরিব মানুষ, এখানে আয় রোজগার করে খেতে পারি। এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে ফরিদপুর হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সৃষ্টি করেছে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা। এ হাটে কাজ করে জীবিকা নির্বাহের মাধ্যমে সুদিন ফিরেছে অনেকের। ফলে এলাকায় বেকারত্বের হার অনেকাংশে কমেছে বলে মনে করছেন স্থানীয়রা। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো গাজীপুরের কাশিমপুরে নিম্ন 1500 পরিবারের মাঝে টিসিবি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়েছে। সকাল 10টায় কাশিমপুর ফুটবল খেলার মাঠে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার। আর উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী সহ জাতীয়তাবাদী দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিশ্বের সর্বোচ্চ পরিবেশ বান্ধব R290 গ্যাস সমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় এসি ব্র্যান্ড ওয়ালটন। বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ওয়ালটনের নতুন মডেলের এই এসি রেফ্রিজারেন্ট ওজোন স্তরের কোনো ক্ষতি করবে না। বাংলাদেশ ওয়ালটনের প্রথম সম্পূর্ণ পরিবেশ বান্ধব R290 গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। ইকোজোন সিরিজের নতুন মডেলে এসিটি বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত। রবিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসের নতুন মডেল এসি উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিএসটিআই এর মহাপরিচালক SM ফেরদৌস আলম।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর উদ্যোগে ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকগুলোর বাংলাদেশ অফিসের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদ এতে প্রধান অতিথির বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব। অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান, ইন্টারন্যাশনাল ট্রেড উইং প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ মাসুদ উপস্থিত ছিলেন। ডাটা স্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের আয়োজনে রাজধানীর মিরপুরস্থ নিজস্ব কার্যালয়ে আগামী উন্নয়ন ভাবনা, কর্মসংস্থান ও শ্রম বাজার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের গ্রুপে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং বিষয়ক ঊর্ধ্বতন পরামর্শক ABM খোরশেদ আলম এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক গবেষণা ও উন্নয়ন ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান ও গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাস।